নিফটি ফিফটি। দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে নিফটি ফিফটি 0.62% নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো নেগেটিভ মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কিন্তু অনেকগুলো পাওয়া যাচ্ছে। চলুন এক এক করে দেখে নিই সেই কারণগুলো কী এবং কতটা আমাদের এই মার্কেটকে আরও ইম্প্যাক্ট করবে। তো প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে ইরানের ওপর ইউএসের অ্যাটাক, যেটা আমরা সবাই জানি, কারণ এটা প্রতিনিয়ত নিউজ চ্যানেলে আসছে। যেখানে এখন শোনা যাচ্ছে কি যে ইনফ্রাস্ট্রাকচারের ওপরও কিন্তু অ্যাটাক করা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে যুদ্ধে এগুলো সাধারণত করা হয় না। তো ইরানের ইনফ্রাস্ট্রাকচারের ওপর ইউএস অ্যাটাক করছে এবং তার প্রত্যাঘাত স্বরূপ ইরান কি করছে? পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে সেই দেশগুলোর ইনফ্রাস্ট্রাকচারের ওপর অ্যাটাক করছে। এতদিন সৈন্য ঠিকানাগুলোর ওপর অ্যাটাক হচ্ছিল, ইরানের সৈন্য ঠিকানাগুলোর ওপর অ্যাটাক হচ্ছিল এবং পাশ্চাত্য দেশে ইউএসের যেসব ঘাঁটিগুলো ছিল সেখানে অ্যাটাক হচ্ছিল। তো এখন ইনফ্রাস্ট্রাকচারের ওপর কিন্তু অ্যাটাক শুরু হয়েছে। তো ইরান আরও হুমকি দিয়েছে, যদি এরকমভাবে চলতে থাকে তাহলে হরমুজ তো বন্ধই, কিন্তু তার পার্শ্ববর্তী আরেকটা কিন্তু ট্রেড রুট রয়েছে, যেটাকে রেড সি বলা হয়, যেখানে সুয়েজ খালের মাধ্যমে কিন্তু ডিরেক্ট খুব কম সময়ের মধ্যে ইউরোপের সাথে যোগাযোগ করতে পারে এশিয়া। তো সেটা কোথায়? সেটা দেখলে দেখা যাবে। দেখুন, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা দিয়ে, এখান দিয়ে গিয়ে রুটটা ঠিক ইসরায়েলের পাশ দিয়ে সুয়েজ খালের এখান দিয়ে ইউরোপের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে এশিয়া। তো এই রুটটাও বলছে নাকি গিয়ে কি যে তারা বন্ধ করতে পারে যদি এরকমভাবে ইনফ্রাস্ট্রাকচারের ওপর ইউএস কন্টিনিউয়াসলি অ্যাটাক করে। তো এখানে ইয়েমেন রয়েছে, ইয়েমেনের এখানে কিন্তু হুতিসরা রয়েছে। তো হুতিস বলতে পারেন ইরানের একটা সংগঠন, প্রক্সি সংগঠন। তো সেরকম যদি হয় তাহলে কিন্তু বলতে পারেন ওয়ার্ল্ড ট্রেডের মধ্যে কিন্তু একটা ব্যাপক ডিসব্যালেন্স তৈরি হবে। তার ইম্প্যাক্ট অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল মার্কেটে তো পড়বেই এবং প্রতি কটা দেশের শেয়ার মার্কেটে পড়বে। তো যুদ্ধের পরিস্থিতি যত বাড়ছে তত কিন্তু ক্রুড অয়েলের দাম বাড়ছে। তো ক্রুড অয়েলকে দেখলে দেখা যাবে 89.68, আজকের দিনও প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনে 91-এ চলে গেছিলো। যখন ইরান এবং ইউএসের মধ্যে একটা সমঝোতার কাজ চলছিল বা হয়ে গেছিলো প্রায়, তখন কিন্তু 60-র কাছাকাছি চলে এসেছিলো ক্রুড অয়েল। তো এই ক্রুড বাড়া মানে অবভিয়াসলি ইন্ডিয়ার জন্য খারাপ, কারণ ইনফ্লেশন বাড়বে। আর ইনফ্লেশন বাড়লে অবভিয়াসলি যেটা আমাদের মার্কেটকে কিন্তু প্রভাবিত করবে। তো এটাও কিন্তু একটা কারণ আজকের দিনে মার্কেট পড়ার পিছনে। সব কিছুর পাশাপাশি ডলারও কিন্তু স্ট্রং হচ্ছে রুপির এগেনস্টে, বা বলতে পারেন ডলার এগেনস্টে আমাদের রুপি উইক হচ্ছে, 96.39-এ চলে এসছে, যেখানে আমরা কিছুদিন আগে দেখছিলাম যে কিছুটা নিচে এসে কিন্তু 94-এর কাছাকাছি চলে এসেছিলো, যেখান থেকে আবারও রুপি উইক হচ্ছে এবং ডলার স্ট্রং হচ্ছে, যেখানে আমাদের ইকোনমির জন্য খারাপ। এটাও একটা কারণ বলতে পারেন। আমরা যদি নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসকে দেখি, তো নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা ইন্ডেক্স যেখানে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো রয়েছে। সেই ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে, দেখুন 1.5%-এর কাছাকাছি নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো এই ফাইন্যান্সিয়াল সার্ভিসও কিন্তু নিফটিকে নিচে নামাচ্ছে, যেখানে সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করেছে কে? অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্ক 5.5%, এইচডিএফসি ব্যাঙ্ক 4.5%, তার সাথে কোটাকও রয়েছে প্রায় 2.5%, চোলামণ্ডলম রয়েছে কত 1.5%-এর ওপরে, জিও ফাইন্যান্স 1.5%-এর ওপরে। তো এই সেক্টরটাকে কিন্তু নিচে নামাচ্ছে এই কোম্পানিগুলো। তো এই সেক্টরের অর্থাৎ নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওয়েটেজ নিফটির মধ্যে কত রয়েছে? সবচেয়ে বেশি রয়েছে, প্রায় 40%-এর কাছাকাছি। তো স্বাভাবিকভাবেই নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস যেদিকে মুভমেন্ট করবে নিফটি সেদিকে মুভমেন্ট করবে। তো এবার প্রশ্ন হচ্ছে, কেন এই বড় বড় ব্যাঙ্কগুলো নিচে নামছে? কোটাক বলুন, অ্যাক্সিস বলুন, এইচডিএফসি বলুন। তো এদের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে কবে? লাস্ট স্যাটারডে। তো রেজাল্ট আশানুরূপ হয়নি, যার জন্য কিন্তু মার্কেট এই কোম্পানিগুলোকে পানিশ করছে এবং তার ফলস্বরূপ নিফটিও নিচে নামছে। এইসব কোম্পানিগুলোর মধ্যে আরেকটা কোম্পানিও রয়েছে যার রেজাল্টও কিন্তু স্যাটারডেতে এসছে এবং দিগ্গজ ব্যাঙ্কিং সেক্টরের কোম্পানি আইসিআইসিআই ব্যাঙ্ক। এই ব্যাঙ্কটার রেজাল্ট
ভালো করেছে, মার্কেট রেজাল্টটাকে পজিটিভলি নিচ্ছে এবং এই কোম্পানিটা আজকে কিন্তু পজিটিভ ট্রেড করছে। তো এই হচ্ছে মোটামুটি কারণ মার্কেট আজকে পড়ার পিছনে, যেখানে মার্কেট কিন্তু বারবার চেষ্টা করছে পজিটিভ মুভমেন্ট দেখানো। আর্লি মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার পরে কিন্তু নিচে এসেছিল, সেখান থেকে কিন্তু মার্কেট চেষ্টা করেছে ওপরে ওঠার। তো এখনও কিন্তু আবারও চেষ্টা করছে। আমি যখন ভিডিও বানাচ্ছি তখন 1:21 বাজে, এই সময়ও কিন্তু মার্কেট চেষ্টা করছে উপরে ওঠার। এখন দেখার বিষয় যে মার্কেট কোন দিকে মুভমেন্ট দেখায়। তবে ভ্যালুয়েশনের দিক দিয়ে দেখলে দেখা যাবে যে আমাদের নিফটি ওয়ার্ল্ড মার্কেটের থেকে অনেকটা অ্যাট্রাকটিভ ভ্যালুতে রয়েছে। কেন বলছি এই কথা? কারণ ওয়ার্ল্ড মার্কেট ব্যাপক একটা ব্যাপক একটা র্যালি দেখিয়েছে। ডাউ বলুন, ন্যাসড্যাক বলুন, নিকি বলুন, বা জাপানের মার্কেট বলুন, বা চায়নার মার্কেট, তাইওয়ানের মার্কেট, বা সাউথ কোরিয়ার মার্কেট, প্রতি কটা মার্কেট কিন্তু এআইকে নিয়ে ব্যাপক একটা র্যালি প্রেজেন্ট করেছে লাস্ট বলতে পারেন 1 বছরে। যেখানে আমাদের নিফটিকে দেখলে দেখা যাবে সেপ্টেম্বর 2024 থেকে এখনও পর্যন্ত নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যালুয়েশনের দিক দিয়ে দেখলে দেখা যাবে আমাদের মার্কেট কিন্তু অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে রয়েছে, যেখানে আমাদের মার্কেটের এইখান থেকে পড়ার জায়গা খুব কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এবার চিন্তাভাবনা আপনি কী করবেন। এই হচ্ছে আলোচনা। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল্প নাম্বার প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার কিছু অসুবিধার জন্য লাস্ট 6 মাস ধরে তেমন কোনো ভিডিও দেওয়া হয়নি। এখন থেকে আবারও কিন্তু কন্টিনিউ করা হবে ভিডিও। থ্যাংক ইউ, ভালো থাকবেন।